হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সায়েন্স স্পেস। তো আজকে আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে চলেছি, যেটা তোমাদের ক্লাস 9 থেকে ক্লাস 12 অবধি এবং যেটা তোমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রচন্ড হেল্পফুল হবে। আমরা একটা যে সিরিজ শুরু করেছিলাম, যেটা যেখানে আমরা ইম্পর্টেন্ট টপিকগুলো নিয়েছিলাম কম্পিটিটিভ এক্সামের জন্য, সেই সিরিজে আমরা প্রথমে মূলের ধারণা করেছি বা মূল কনসেপ্ট করেছি। সেখানে আমরা দুটো পার্ট দিয়েছিলাম, একটাতে আমরা নিউমেরিক্যাল গুলো করেছিলাম আর একটাতে আমরা থিওরি পোর্শনটা কভার করেছিলাম। ঠিক আছে, আমি চেষ্টা করছি যে দুটো ভিডিওর মধ্যে একটাতে থিওরি গোটাটা কমপ্লিট করে তারপর সেখান থেকে যে কোয়েশ্চেন গুলো সেগুলো আলোচনা করার চেষ্টা করছি। ঠিক আছে, যাতে কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশনটা তোমাদের সুবিধা হয়। তো আমি যে আগের যে টপিকটা চয়েস করেছিলাম, আমরা প্রত্যেক সপ্তাহে একটা করে টপিক নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করছি কম্পিটিটিভ এক্সামের উপর। তো তোমরা ওই আগের মূলের ধারণার পার্ট গুলো তোমরা প্লে লিস্ট চেক করলে দেখতে পাবে যে ইম্পর্টেন্ট টপিকস ফর কম্পিটিটিভ এক্সাম বলে লেখা আছে, সেখান থেকে তোমরা সেগুলো পেয়ে যাবে। অথবা আমি এখানে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক গুলো দিয়ে দেবো, যাতে তোমরা সহজেই সেগুলো পেয়ে যাও। আজকে আমাদের টপিক হচ্ছে পরমাণুর গঠন। আমি একদম পুরো বেসিক থেকে শুরু করে একদম ডিটেলস কনসেপ্ট তোমাদের যতটা অবধি দরকার সেই অবধি আমি এখানে প্রথমে কভার করব থিওরি পোর্শনটা, তারপর সেখান থেকে নিউমেরিক্যাল এবং এমসিকিউ করানো হবে। আগে আমি মূলের ধারণাতে এমসিকিউ করাইনি, সেখানেও এমসিকিউ আপলোড করা হবে এবং এই পরমাণুর গঠনেও প্রয়োজনীয় যে এমসিকিউ গুলো সেগুলো আপলোড করা হবে। তো আমাদেরকে প্রথমেই স্ট্রাকচার অফ অ্যাটম বা পারমাণবিক গঠন বা পরমাণুর গঠন পড়ার আগে আমাদেরকে অ্যাটমের হিস্ট্রিটা একটু জানতে হবে, যে অ্যাটমের হিস্ট্রিটা মানে ডেভেলপমেন্ট অফ অ্যাটমিক স্ট্রাকচার কিভাবে হলো। প্রথমে আমরা কি রকম জানতাম অ্যাটম কি, তারপর সেটা কিভাবে আরো ধীরে ধীরে সময় বাড়ার সঙ্গে সঙ্গে কিভাবে আরো উন্নত হয়েছে, সেইটা আমাদের আজকে প্রথমে জানতে হবে। ঠিক আছে, তো অ্যাটম, এই অ্যাটম শব্দটার মানে কি, আমি প্রথমে হেডিং করেছি হিস্ট্রি অফ অ্যাটম। অ্যাটম শব্দটার মানে হচ্ছে, এটা একটা গ্রিক শব্দ অ্যাটোমস থেকে এসেছে। আমি এখানে ছকটা করে রেখেছি, ওই জন্য এখানটাতে লিখছি অ্যাটোমস। অ্যাটোমস থেকে এসেছে। এই অ্যাটোমস শব্দের অর্থ কি? অ্যাটম শব্দের এসেছে অ্যাটোমস থেকে। অ্যাটোমস শব্দের অর্থ হচ্ছে যে যেটা হচ্ছে ইনডিভিজিবল, মানে যেটাকে অবিভাজ্য, যেটাকে ভাঙা যায় না। এই ধারণাটা প্রথম কে বলেছিলেন? প্রথম বলেছিলেন কনাদ। প্রথম বলেছিলেন আমাদের ইন্ডিয়ান দার্শনিক কনাদ এবং গ্রিস দার্শনিক ডেমোক্রেটিস। ঠিক আছে, ডেমোক্রেটিস এবং কনাদ একই ধারণা দিয়েছিলেন, কিন্তু আমরা বেশিরভাগ ডেমোক্রেটিসের নামটা দেখতে পাই, কিন্তু আমাদের ইন্ডিয়ান সায়েন্টিস্ট কনাদও এই ধারণাটা দিয়েছিলেন। ঠিক আছে, বেশ। তো এটা কখন দিয়েছিলেন তিনি? 600 বিসি আগে, মানে বিফোর খ্রিস্ট, মানে যীশু খ্রিস্টের জন্মের 600 খ্রিস্টপূর্বাব্দ আগে তিনি এই ধারণাটা দিয়েছিলেন যে অ্যাটম হচ্ছে পদার্থের একটা ক্ষুদ্রতম কণা, যেটা হচ্ছে অবিভাজ্য, এবং সেটাকে তিনি একটা হার্ড স্ফেয়ার বা একটা কঠিন গোলকের মতো বলেছিলেন। তখন আমরা এই ধারণাটাই আমাদের প্রচলিত ছিল যে একটা পরমাণু হচ্ছে একটা অবিভাজ্য ক্ষুদ্রতম কণা, যেটা একটা কঠিন গোলকের মতো। তারপর 600 বিসির পর 1808 সালে জন ডাল্টন তার কতগুলো তত্ত্ব দিয়েছিলেন আমরা জানি। সেই তত্ত্বতে তিনি কি বলেছিলেন? সেই তত্ত্বতে তিনিও এই ধারণাটাই বলেছিলেন, যে তিনি বলেছিলেন যে পরমাণুর সব থেকে অবিভাজ্য কণা হচ্ছে মানে একটা পদার্থের সব থেকে অবিভাজ্য কণা হচ্ছে পরমাণু। তিনি আরো কতগুলো তত্ত্ব দিয়েছিলেন যে প্রত্যেক পদার্থের পরমাণু একই রকম পরমাণু দিয়ে গঠিত, আবার অন্য পদার্থের পরমাণু অন্যরকম পরমাণু দিয়ে গঠিত, এবং তিনি বলেছিলেন যে যৌগগুলো পরমাণুর বিক্রিয়ার ফলে তৈরি হয় এবং বিক্রিয়াগুলো সরল অনুপাতে হয়। সেই ডাল্টনের তত্ত্বের আমি ডিটেলসে যাব না, আমি শুধু হিস্ট্রিটা বলতে চাইছি যে কিরকম হয়েছিল। তো তখন এই ডাল্টনের তত্ত্বটাই তখন প্রচলিত ছিল। তারপর ডাল্টনের তত্ত্বে অনেক ত্রুটি ছিল। আমরা জানি যে ডাল্টন বলেছিলেন যে একই যৌগের পরমাণু একই রকম হয়, কিন্তু সেটা আমরা দেখেছি যে আইসোটোপের ক্ষেত্রে একই যৌগ হলেও সেটা আলাদা আলাদা, মানে পারমাণবিক সংখ্যা একই হলেও তাদের অন্য ধর্মগুলো আলাদা ছিল। তো এইটা তার কতগুলো ত্রুটি ছিল। তারপর তিনি বলেছিলেন পরমাণু অবিভাজ্য, কিন্তু আমরা পরে জানতে পারি যে পরমাণু বিভাজ্য। তার মধ্যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এবং অন্যান্য কণাগুলো আছে, কিন্তু 3টি মৌলিক কণা হচ্ছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। তো আমরা এতদূর অব্দি এইটাই জানতাম, ডাল্টনের কনসেপ্ট অব্দি। তারপর 1897 সালে থমসন ক্যাথোড রশ্মির মানে পরীক্ষা করেছিলেন একটা তড়িৎমুখ নল নিয়ে। সেখানে তিনি একটা কণা আবিষ্কার করেছিলেন, যেটা হচ্ছে ইলেকট্রন, যেটা তিনি নাম দিয়েছিলেন ইলেকট্রন। আর সেটা কি ছিল? সেটা নেগেটিভ আধানের ছিল। আমি ইলেকট্রনের আবিষ্কারের ডিটেলসে যাচ্ছি না, কারণ এখানে ওই টপিকটা আমাদের জানার নয়, এখানে আমরা শুধু হিস্ট্রিটা দেখবো। তাহলে ইলেকট্রন আবিষ্কার করেছিলেন 1897 সালে। তাহলে থমসনই একটা বিশাল বড় রিভলিউশন এনেছিলেন 1897 সালে তার পরীক্ষাটার মাধ্যমে, যে পরমাণু বিভাজ্য বলেছিলেন ডাল্টন আর তার আগের ধারণা কনাদ, ডেমোক্রেটিস তারা, কিন্তু তিনি প্রথম প্রমাণ করলেন যে পরমাণুর মধ্যে ইলেকট্রন বলে আরেকটি কণা থাকে, পরমাণু পুরোপুরি অবিভাজ্য নয়।
কিন্তু তিনি 1897 সালের পর 1904 সালে তার এই পরীক্ষাটার উপর বেস করে একটা মডেল দিয়েছিলেন, এটাকে বলা হয় পাম পুডিং মডেল। মানে কি, মানে পাম পুডিং এ যেরকম পাম গুলো এরকম বসানো থাকে ছোট ছোট, বা কেকের মধ্যে ধরে নাও একটা ফলের মধ্যে ধরে নাও বীজগুলো বসানো যেরকম থাকে, বীজ যেরকম থাকে সেরকম তিনি ধরেছিলেন যে একটা গোলকের মধ্যে একটা ইউনিফর্মলি স্প্রেড পজিটিভ চার্জ আছে, পজিটিভ চার্জটা চারিদিকে স্প্রেড করা আছে এবং ইলেকট্রন গুলো তার মধ্যে ছড়িয়ে আছে। তিনি এই ধারণাটা এনেছিলেন, কিন্তু এই ধারণাটা তার সম্পূর্ণ পুরোপুরি ভুল ধারণা ছিল। তারপর 1904 খ্রিস্টাব্দের পর 1911 সালে রাদারফোর্ড 1911 সালে রাদারফোর্ড কি করেছিলেন, আলফা কণা পরীক্ষা করেছিলেন। আমরা যেটা জানি যে রাদারফোর্ডের বিখ্যাত এক্সপেরিমেন্ট ছিল একটা। 1897 সালে ইলেকট্রন আবিষ্কারের জন্য কিন্তু থমসন নোবেল পেয়েছিলেন। ঠিক আছে, এইটা তার যেহেতু একটা যুগান্তকারী আবিষ্কার ছিল যে পরমাণুর অবিভাজ্য বলো, আমরা আগে জানতাম পরমাণু অবিভাজ্য, কিন্তু 1897 সালে ইলেকট্রন আবিষ্কার করার পর থমসন প্রথম বলেছিলেন যে পরমাণু অবিভাজ্য নয়। তো এটা একটা রিভলিউশন ছিল একটা মানে অ্যাটমিক স্ট্রাকচারে, ওই জন্য তিনি এটার জন্য নোবেলও পেয়েছিলেন, কিন্তু তার তত্ত্বটা পুরোপুরি সঠিক ছিল না। বেশ, তো 1911 সালে তাহলে এই আইডিয়াটা আমরা কি জানলাম, ইলেকট্রন পর্যন্ত জানলাম। তারপর রাদারফোর্ড কি করলেন, 1911 সালে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা করলেন, যেটা আমরা জানি খুবই ইম্পর্টেন্ট, মানে খুবই একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা। আর এই রাদারফোর্ড থমসনের আন্ডারই পড়াশোনা করেছিলেন। ঠিক আছে, বা থমসনের স্টুডেন্ট বলা যেতে পারে। বেশ, তো 1911 সালে রাদারফোর্ড ওই পরীক্ষাটার মাধ্যমে জেনেছিলেন যে আলফা কণা পরমাণুর বেশিরভাগ অংশই ফাঁকা এবং পরমাণুগুলো বেশিরভাগ অংশই থাকা। এটাকে আমরা কি বলবো, নিউক্লিয়ার মডেল বলতে পারি বা প্ল্যানেটারি মডেল বলতে পারি। তো এখানে এটা হচ্ছে নিউক্লিয়ার মডেল, এটাকে প্ল্যানেটারি মডেল বলবো। এটা হচ্ছে নিউক্লিয়ার মডেল, এটা কি হার্ড স্পিয়ার মডেল ছিল, এটা পাম পুডিং মডেল, এটা হচ্ছে নিউক্লিয়ার মডেল। তিনি এখানে কি করেছিলেন, এখানে তিনি বলেছিলেন যে মাঝখানে একটা নিউক্লিয়াস থাকে আর ইলেকট্রন গুলো বাইরে বৃত্তাকার পথে প্রবর্তন করে। ঠিক আছে, আর তারা প্রবর্তন করতে করতে শক্তি মানে হ্রাস করে। ঠিক আছে, তো তার এই তত্ত্বগুলো সম্পূর্ণ সঠিক ছিল না। তা এই সময় গোল্ডস্টাইন বলে একজন বিজ্ঞানী প্রোটন আবিষ্কার করেছিলেন। ঠিক আছে, প্রোটন বলে আরেকটা কণা তখন আবিষ্কার হয়েছিল, অনেক বই রাদারফোর্ড আবিষ্কার করেছে লেখা আছে, কিন্তু নামটা দিয়েছিলেন গোল্ডস্টাইন। ঠিক আছে, তো আমরা ইলেকট্রন জানলাম, তারপরে আমরা আলফা কণা বা রাদারফোর্ডের তত্ত্বের সময় প্রোটনটাকে জানলাম। তারপরে কিন্তু রাদারফোর্ডের তত্ত্বে আমরা জানি অনেক মিস্টেক ছিল, যে যদি একটা পরমাণু ঘুরতে ঘুরতে শক্তি হ্রাস করে তাহলে এক সময় এসে পরমাণুর উপরে পড়ে যাওয়া উচিত, তাহলে পরমাণুর অস্তিত্ব বিনষ্ট হওয়া উচিত, কিন্তু আমরা বাস্তবে জানি পরমাণু সুস্থিত। তো এনার অতগুলো কয়েকটা ত্রুটি ছিল। তারপর 1913 সালে বোর কি করেছিলেন, তার কতগুলো তত্ত্ব দিয়েছিলেন। তার তত্ত্বতে তিনি বলেছিলেন যে পরমাণুগুলো একটা নির্দিষ্ট মানে পরমাণুর মধ্যে ইলেকট্রন গুলো একটা নির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথে ঘোরে, নির্দিষ্ট ফিক্সড অরবিটে ঘোরে। তিনি এই কথাটা প্রথম বলেছিলেন যে ফিক্সড অরবিটে ঘোরে এবং তাদের শক্তিটা কোয়ান্টাইজড থাকে। কোয়ান্টাইজড মানে কি, ধ্রুবক থাকে। মানে একটা কক্ষ থেকে অন্য কক্ষতে যদি যেতে চায় কোনো পরমাণু বা ইলেকট্রন, তাহলে তাকে একটা ফিক্সড অ্যামাউন্ট অফ এনার্জি দিতে হবে, একটা নির্দিষ্ট পরিমাণ এনার্জি দিতে হবে, যে কোনো এনার্জি দেওয়া যাবে না। একটা নির্দিষ্ট এনার্জি নিয়ে একটা নির্দিষ্ট কক্ষপথে ঘটে, সেই নির্দিষ্ট কক্ষপথগুলোকে বোরের অরবিট বা স্টেশনারি অরবিট বলা হয়েছিল। কিন্তু রাদারফোর্ড এখানে সেরকম কোনো কথা বলেননি। তো রাদারফোর্ডের ত্রুটিগুলো বোর সংশোধন করতে সক্ষম হয়েছিলেন 1913 সালে। তখন কি করেছিলেন বোর নোবেল পেয়েছিলেন 1913 সালে তার এই কাজের জন্য। তিনি ততগুলো তত্ত্ব দিয়েছিলেন। আর এই বোরের তত্ত্বটাই আমরা সাধারণত আমাদের 9, 10 এগুলোতে আমরা পড়ে থাকি। সেগুলোতে মানে আমাদের এই জেনারেল সায়েন্স, যে আমাদের কম্পিটিটিভ এক্সামের যে জেনারেল সায়েন্সের পোর্শনটা, সেটা আমরা এইখান থেকেই নিই। কেন, বোরের কনসেপ্টটাই খুবই মানে গ্রহণযোগ্য আর কি, সবকিছু মোটামুটি ঠিক করেছিল। কিন্তু তার মধ্যেও কতগুলো ত্রুটি ছিল, সেই ত্রুটিগুলো সংশোধন করেছিলেন শ্রোডিঞ্জার। 1926 সালে তিনি একটা মানে পরমাণুর মডেল দিয়েছিলেন, যেখানে তিনি বলেছিলেন যে পরমাণু তরঙ্গের মতো, এটা মেঘ, হ্যাঁ এটা ইলেকট্রন মেঘ। তিনি বলেছিলেন যে ইলেকট্রন হচ্ছে যে পরমাণুটা হচ্ছে একটা মানে মাঝখানে নিউক্লিয়াসটা থাকে এবং বাইরে যে ইলেকট্রন গুলো সেগুলো কোনো অরবিটে থাকে না, সেগুলো একটা মানে তরঙ্গের মতো আচরণ করে। যেমন আলোর আমরা দ্বৈত তরঙ্গ মানে দ্বৈত সত্তা জানি, একবার তরঙ্গ একবার কণা ধর্মের মতো আচরণ করে, সেরকমই ইলেকট্রনও এখানে তরঙ্গের মতো আচরণ করে এবং তাদেরকে পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি অরবিটাল বলে একটা জায়গায়। তিনি অরবিটালের কনসেপ্টটা প্রথম দিয়েছিলেন। এটাকে আমরা কোয়ান্টাম মডেল বলি, এটাকে প্ল্যানেটারি মডেল বলি, এটাকে আমরা নিউক্লিয়ার মডেল বলি, এটা পাম পুডিং মডেল, এটা হচ্ছে হার্ড স্পিয়ার মডেল। ঠিক আছে, তো প্রত্যেক এইভাবে আমাদের ধীরে ধীরে কি হয়েছিল, যে আমাদের এইভাবে ধীরে ধীরে অ্যাটমিক স্ট্রাকচারটা ডেভেলপ করেছিল। এইটাই হচ্ছে সব থেকে। তো এই শ্রোডিঞ্জারের কনসেপ্টটা সব থেকে ইম্পর্টেন্ট ছিল, এটাই মোটামুটি সবকিছু সংশোধন করেছিল। কিন্তু তখনও আমাদের কিন্তু নিউট্রন আবিষ্কার হয়নি। তখন আমাদের যে প্রোটন, ইলেকট্রন, নিউট্রন তিনটে কণা ছিল, তার মধ্যে নিউট্রন তখন আবিষ্কার হয়নি। 1932 সালে চ্যাডউইক বলে একজন সায়েন্টিস্ট নিউট্রন আবিষ্কার করেছিলেন। এইভাবে আমাদের অ্যাটমিক স্ট্রাকচারটা আমাদের পুরোপুরি হয়েছিল। এরপরে ফার্দার আর সেরকম কিছু নেই। এভাবে
অ্যাটমিক স্ট্রাকচার আরো ডেভেলপ হতে পারে, আরো অনেক কিছু আমরা জানতে পারি। আমরা আরো জানতে পেরেছি যে পরমাণু যে ভিতরে প্রোটন নিউট্রন ইলেকট্রন বাদ দিয়ে সেগুলো নিউট্রন প্রোটন এগুলো কোয়ার্কস দিয়ে বলে একটা কণা দিয়ে তৈরি, সেগুলো আমাদের এখন কনসেপ্ট জানার বিষয় নয়। তো আমাদের এইটা ছিল আমাদের পুরোপুরি হিস্ট্রি অফ অ্যাটম। এবার ধীরে ধীরে আমাদের যে ইম্পর্টেন্ট টপিক সেগুলোর উপর আমরা যাব। আমরা প্রথমেই আমাদের যে প্রোটন ইলেকট্রন নিউট্রন আছে সেই ব্যাপারটা আমরা বোরের তত্ত্বটাকে ধরে নিয়ে সেখানে আমরা কতগুলো তাদের ভর আধান এগুলো আমরা এবার নোটিস করব। ঠিক আছে, বেশ। তাহলে আমরা এবার কি করব, আমাদের যে তিনটে মৌলিক কণা আছে প্রোটন ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন, তাদের আমরা আধান ভর এবং ব্যাসার্ধগুলো একটু জেনে নেব এবং তাদের সম্পর্কিত এগুলো আমরা এসআই বা সিজিএস যে কোনো এককে জেনে নেব। তারপর আমরা নেক্সট স্টেপে আমরা যাব। তো ইলেকট্রনের আধান হচ্ছে আমরা জানি যে -1, আধান হচ্ছে -1, আধানের পরিমাণ -1 নয়, কিন্তু আধানের প্রকৃতি মানে আধানের পরিমাণ হচ্ছে, এই আধানের পরিমাণ আলাদা আছে, এটা কিন্তু -1 আধানের মানে প্রকৃতি। ঠিক আছে, এটা হচ্ছে তোমার ঋণাত্মক। ঠিক আছে, আধানের পরিমাণটা হচ্ছে 1.602 ইন্টু 10⁻⁻19 কুলম্ব, এত কুলম্ব। ঠিক আছে, বা এটাকে আমরা কুলম্বটা লিখি আমরা। আর প্রোটনের আধান হচ্ছে +1, যেটাকে আমরা 1.602 ইন্টু 10⁻⁻19 বলি। এটা ওর আধানের সমানই, শুধুমাত্র পার্থক্যটা কি, শুধুমাত্র এটা মাইনাস এটা প্লাস। ঠিক আছে, আর নিউট্রনের আধান তো আমরা জানি 0, ওই জন্য এখানে 0 বসবে। আর ইলেকট্রনের ভর হচ্ছে 9.1 ইন্টু 10⁻28 কেজি। ঠিক আছে, আর প্রোটনের ভর হচ্ছে 1.6725 ইন্টু 10⁻27, এটা 28 গ্রাম। আমি এসআই লিখছি, এটা হচ্ছে 31, আর এটা হচ্ছে 1.6725 ইন্টু -27, এটা কি কেজি। আর এখানে তোমার নিউটনের ভর হচ্ছে 1.675 ইন্টু 10⁻27 কেজি। ঠিক আছে, নিউটন আর প্রোটনের ভরটা মোটামুটি সেম। আর ওদের ব্যাসার্ধ গুলো, তো ইলেকট্রনের ব্যাসার্ধটা হচ্ছে 2.8 ইন্টু 10⁻13 সেমি, আর এর ব্যাসার্ধটা হচ্ছে 1.2 ইন্টু 10⁻13 সেমি, এর ব্যাসার্ধটা হচ্ছে 1.2 ইন্টু 10⁻13 সেমি। ঠিক আছে, বেশ। তো আমাদের হলো এগুলো ব্যাসার্ধ আর আধান এবং ভর, আমরা এই তিনটে কণার জানলাম। ঠিক আছে, এবার এই যে এসআইটা রয়েছে 1.602 ইন্টু 10⁻19 কুলম্ব, এটাকে আমরা সিজিএস এও লিখতে পারি। এই সিজিএস এর মানটা হচ্ছে 4.8 ইন্টু 10⁻10 ইএসইউ। ঠিক আছে, 4.8 ইন্টু 10⁻10 ইএসইউ, এটা হচ্ছে আধানের সিজিএস একক। এটাকে আমরা 4.8 ইন্টু 10⁻10 ইএসইউ লিখতে পারি। এখানে 4.8 ইন্টু 10⁻- ইএসইউ, এখানে 4.8 ইন্টু 10⁻10 ইএসইউ। এবার এইটা আমরা এবার এগুলোকে কিভাবে ডিনোট করি আমরা সেটা জানি। আমরা কিভাবে ডিনোট করি সেটা আমরা লিখে ফেলবো। তো এইটা ছিল আমাদের আধান ভর এবং ব্যাসার্ধ। তাহলে আমরা কিভাবে ডিনোট করি সেটা একটু দেখে রাখি, ইলেকট্রন প্রোটন এবং নিউট্রনকে। আর এটা হচ্ছে এই দুটো আধানের মান কিন্তু সমান, শুধুমাত্র 4.8 ইন্টু 10⁻10 ইএসইউ এটা, আর এটা 1.602 ইন্টু 10⁻19 কুলম্ব। ঠিক আছে, বেশ। এবার আমরা এখানে ডিনোট কিভাবে করি, এগুলোকে নির্দেশ কিভাবে করি সেটা একটু দেখে নিই। তারপরে আমরা এখানে কত গুণ ভারী বলে একটা জায়গা আছে, মানে কোনটা কত গুণ ভারী সেটা একটু আমরা দেখে নেব। ঠিক আছে, বেশ। তাহলে আমাদের ইলেকট্রনকে আমরা এইভাবে ডিনোট করি, ইলেকট্রনকে আমরা E-10 এইভাবে ডিনোট করি। আর প্রোটনকে আমরা H11 সাধারণত বা P দিয়ে ডিনোট করি। আর নিউট্রনকে আমরা N01 দিয়ে ডিনোট করি। ঠিক আছে, এই তিন ভাবে এদেরকে ডিনোট করা হয়। আর ইলেকট্রনটা হচ্ছে খুবই কম ভর দেখলাম আমরা, 9.1 ইন্টু 10⁻31 ছিল, আর এগুলোতে 1.67 ইন্টু 10⁻24 এর কাছাকাছি ছিল। এবার প্রোটনটা হচ্ছে ইলেকট্রনের থেকে 1836 গুণ ভারী, 1836 গুণ ইলেকট্রনের থেকে, আর এইটা হচ্ছে 1837 গুণ। ঠিক আছে, প্রোটনটা হচ্ছে ইলেকট্রনের থেকে 1836 গুণ ভারী, আর নিউট্রনটা হচ্ছে 1837 গুণ ভারী। তার মানে বুঝতেই পারছো যে ইলেকট্রনটা কতটা, মানে ইলেকট্রনের ভরটা কতটা কম। ঠিক আছে, বেশ। আমরা এবার এদের ইলেকট্রন বিন্যাসে যাব, তার আগে আমরা একটু পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা, ওই কনসেপ্ট গুলো একটু ক্লিয়ার করে নিই। ঠিক আছে, বেশ। এবার আমরা প্রথমেই জানবো যে, আমরা প্রথমেই বললাম যে আমরা বোরের কনসেপ্টটাকে ধরে এগোবো। তাহলে আমরা প্রথমে জানবো পারমাণবিক সংখ্যা বা ক্রমাঙ্ক। ঠিক আছে, পারমাণবিক সংখ্যা বা ক্রমাঙ্কটাকে কি বলবো, হচ্ছে প্রোটন সংখ্যা
নিউক্লিয়াসের ভিতরে আমরা জানি প্রোটন আর নিউট্রন থাকে। ভিতর প্রোটন সংখ্যাটাই হচ্ছে তোমার পারমাণবিক সংখ্যা, প্রোটন সংখ্যাটাই হচ্ছে পারমাণবিক সংখ্যা, সেটা সমানই হচ্ছে জেড বা পারমাণবিক সংখ্যা। ঠিক আছে, এইটাকে জেড দিয়ে ডিনোট করা হয়। আর এইটা সমানই হচ্ছে ইলেকট্রন সংখ্যা, আমরা জানি এটা হচ্ছে ইলেকট্রন সংখ্যা, এটা হচ্ছে ইলেকট্রন সংখ্যা। ঠিক আছে, বেশ। আর আর আমরা এটা জানি যে আমরা এই স্ট্রাকচারটা যদি বোর্ডেরটা একটু মনে রাখি যে এটা হচ্ছে পজিটিভ চার্জ আর এটা হচ্ছে ভিতরে, এটা এই ভিতরে নিউক্লিয়াসটা, এগুলো বাইরের ইলেকট্রন গুলো। তাহলে এখানে বাইরে কি থাকে, ইলেকট্রন থাকে, ইলেকট্রন গুলো ঘোরে। আর কতগুলো কটা ইলেকট্রন থাকবে কক্ষপথে সেটা আমরা জানবো। আর এই নিউক্লিয়াসের ভিতরে কি থাকে, নিউট্রন আর প্রোটন থাকে, তাই তো? নিউক্লিয়াসের ভিতরে কি থাকে, নিউট্রন আর প্রোটন থাকে। তাহলে আমরা নিউট্রন, এটা হচ্ছে নিউট্রন আর প্রোটন, তাহলে প্রোটনটা কোথায় রয়েছে, নিউক্লিয়াসের ভিতর। ঠিক আছে, বেশ। তাহলে ইলেকট্রন এবার পরমাণু যেহেতু নিস্তড়িত, ওই জন্য প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা কি হয়, সমান হয়। তাহলে পরমাণু নিস্তড়িত সেটা কিভাবে বুঝবে, দেখো ধরে নাও অক্সিজেনের 8টা ইলেকট্রন আছে। এটা এখানে বলবো না, আমি ইলেকট্রন বিন্যাসটা যখন বলবো তখনই ওখানে বুঝতে পারবে। বেশ, তাহলে এইটা হচ্ছে ইলেকট্রন সংখ্যা সমানই হচ্ছে প্রোটন সংখ্যা সমানই হচ্ছে পারমাণবিক সংখ্যা। আর ভর সংখ্যা সমান কি, ভর সংখ্যা সমান হচ্ছে নিউট্রন সংখ্যা প্লাস প্রোটন সংখ্যা, n প্লাস জেড, নিউট্রন সংখ্যা প্লাস প্রোটন সংখ্যা বা জেড। ঠিক আছে, আর ভর সংখ্যাটাকে আমরা এ দিয়ে ডিনোট করি, এ দিয়ে। ভর সংখ্যা মানে কি, ভর সংখ্যা মানে হচ্ছে একটা ইলেকট্রনের ভর, একটা পরমাণুর ভরকে বোঝানোর জন্য। এইবার একটা পরমাণুর মধ্যে এটা তো পজিটিভ চার্জ, এইভাবে ইলেকট্রন গুলো ঘোরে। এবার আমি বললাম যে ইলেকট্রনের ভরটা খুবই কম, তাহলে একটা পরমাণুর মোট যা ভর, সেই ভরটা কার জন্য হয়, সেই ভরটা নিউক্লিয়াসের জন্য হয়। ঠিক আছে, আমরা জানি যে নিউক্লিয়াসের তোমার ব্যাসার্ধটা মোটামুটি কত হয়, 10⁻⁻15 আর 10⁻10 এর মতো। আর পরমাণুর ব্যাসার্ধটা কত হয়, 10⁻15। তার মানে পরমাণুর ব্যাসার্ধটা কি, পরমাণুটা বড় হয়, তাহলে ওইটা -10 আর এটা 15, মানে নিউক্লিয়াসের ব্যাসার্ধটা অনেকটা কি হয়, কম হয়। নিউক্লিয়াসের ব্যাসার্ধটা হয় তোমার 10⁻15 রেঞ্জে হয়, আর পরমাণুর ব্যাসার্ধটা 10⁻10 রেঞ্জের হয়। তাহলে পরমাণুর ব্যাসার্ধটা অনেক বেশি আর এর ব্যাসার্ধটা দেখো অনেক কম। ঠিক আছে, তাহলে প্রায় যদি ভাগ করা হয় তাহলে এটা 5 গুণ, মানে 5টা শূন্য হলে কত হয়, 5টা শূন্য হলে 1 লাখ হয়, তাহলে 1 লাখ গুণ। ঠিক আছে, তাহলে নিউক্লিয়াসটা অনেকটাই ছোট এবং সেটা একটা খুবই ছোট জায়গাতে ঘনীভূত হয়ে থাকে। তাহলে যতটা পরিমাণ ভর হবে সেটা নিউক্লিয়াসের জন্য হবে। আর বাকি ইলেকট্রন গুলো খুবই ভর কম এবং ফাঁপা। বেশিরভাগ পরমাণুটা আমরা রাদারফোর্ডের তত্ত্ব থেকে জেনেছি। তাহলে আমরা ভর সংখ্যা নিউট্রন আর প্রোটনকে কেন যোগ করি, নিউট্রন প্রোটন বা পারমাণবিক সংখ্যাকে কেন যোগ করি, কারণ ইলেকট্রনের ভরটা খুবই কম। যে টোটাল ভরটা হবে পরমাণু, সেটা সম্পূর্ণরূপে নিউক্লিয়াসের জন্য হবে। ধরে নাও একটা পরমাণুর ভর ধরে নাও 20, তাহলে তার পুরোপুরি ভরটা হবে তোমার 19.9 হবে প্রোটন আর নিউট্রনের জন্য এই নিউক্লিয়াসটা, আর বাইরে ইলেকট্রন গুলো হবে 0.1। ঠিক আছে, ওই জন্য আমরা ইলেকট্রনটাকে নেগলেক্ট করি। তাহলে আমরা এখানে একটা সূত্র পেলাম, বলতে পারি যে A = n + z, A = n + z। এইটা আমাদের খুবই কাজে লাগবে। A = n + z মানে ভর সংখ্যা সমান হচ্ছে z প্লাস n বা পারমাণবিক সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে A = কি পেলাম আমরা, z প্লাস n, বা এখান থেকে আমরা বলতে পারি যে n = a - z। নিউট্রন সংখ্যা বের করতে গেলে আমরা a - z করতে পারি। ঠিক আছে, আমরা ভর সংখ্যা থেকে যদি পারমাণবিক সংখ্যা বিয়োগ দিয়ে দিই তাহলে আমরা নিউট্রন সংখ্যাটা পেয়ে যাব। বেশ, এবার হচ্ছে আমাদের বোরের তত্ত্ব যখন আমরা জেনেছি, তারপর আমাদের বিভিন্ন মৌলের ইলেকট্রন বিন্যাসগুলো জানতে হবে। তার আগে আমাদেরকে 1 থেকে 20 অব্দি মৌলগুলোর পারমাণবিক সংখ্যা অবশ্যই জেনে রাখতে হবে, হাইড্রোজেন থেকে ক্যালসিয়াম অব্দি। তো এবার ইলেকট্রন বিন্যাসটা আমরা দেখবো। এবার ইলেকট্রন বিন্যাসটা কিভাবে আমরা করব। ইলেকট্রন বিন্যাস, পরমাণুর যে আমরা তত্ত্বটা দেখলাম, বোরের তত্ত্ব, সেখানে আমরা দেখেছি যে কতগুলো ফিক্সড অরবিটে বা ফিক্সড কক্ষপথে, যেগুলোকে স্টেশনারি অরবিট বা বোরের অরবিট বলা হয়, সেখানে ইলেকট্রন গুলো কি করে, রিভলভ করে। তো সেখানে ওই কতগুলো কোন অরবিটে কতগুলো থাকবে সেটা আমরা এবার দেখব। বেশ, এইটাকে আমরা দেখি 2n² সূত্র দিয়ে। 2n² সূত্র দিয়ে, এই 2n² সূত্রটা কি, এখানে n সমান হচ্ছে কক্ষ সংখ্যা, n সমান হচ্ছে কি, কক্ষ সংখ্যা। তাহলে ধরে নাও যে এইটা ধরে নাও পরমাণুটা, যে এইটা হচ্ছে তোমার প্রথম কক্ষ, এটা হচ্ছে দ্বিতীয় কক্ষ, এটা হচ্ছে তৃতীয় কক্ষ। ঠিক আছে, বেশ। এবার প্রথম কক্ষের জন্য n সমান 1, তাহলে n সমান যদি 1 বসাই তাহলে 2n² সূত্রতে কত আসবে দেখো, 2 × 1² মানে 2। n সমান যদি 2 বসাই তাহলে 2 × 2², তার মানে 2 × 4 মানে 8। তারপরে যদি n সমান 3 বসাই তাহলে 2 × 3² মানে কত, 2 × 9 মানে 18।
তাহলে দেখো কত এলো, 2 এলো, 8 এলো, 18 এলো। এবার এই অনুযায়ী আমরা ইলেকট্রন বিন্যাসটা করি। তাহলে প্রথম কক্ষপথে আমাদের কতগুলো ধরবে, যেটাকে আমরা কে কক্ষপথ বলে থাকি। এইটা হচ্ছে কে কক্ষপথ, কে কক্ষপথ। আর এই সেকেন্ডটা হচ্ছে এল কক্ষপথ, আর এইটা হচ্ছে তোমার এম কক্ষপথ। ঠিক আছে, তাহলে কে কক্ষপথে কটা ধরবে, দুটো ইলেকট্রন ধরবে এই সূত্র অনুযায়ী, 2n স্কয়ার সূত্র অনুযায়ী। আর n সমান 2 কক্ষপথে 8টা ইলেকট্রন ধরবে। এখানে 1 2 3 4 5 6 7 8, 8টা ধরবে। আর থার্ড কক্ষপথে 18টা ধরার কথা, কিন্তু কোন মোলের বা কোন পরমাণুর শেষ কক্ষপথে 8টার বেশি ইলেকট্রন হয় না, এটা হচ্ছে ব্যতিক্রম। তাহলে 2n স্কয়ার সূত্রের ব্যতিক্রম হচ্ছে যে লাস্ট কক্ষে, তাহলে এটা তো লাস্ট কক্ষ, 3 নম্বর কক্ষে, এটা যে কোনো পরমাণু হোক লাস্ট কক্ষ এটা, তাহলে লাস্ট কক্ষতে 18টা ধরবে না, ওখানে 8টা দিয়ে তারপর কক্ষতে যেতে হবে। ঠিক আছে, বেশ। তাহলে আমরা 2n স্কয়ার সূত্রে দুটো সীমাবদ্ধতা লিখবো, সেই সীমাবদ্ধতা দুটো মেনটেন করে আমরা ইলেকট্রন বিন্যাসগুলো বের করতে পারি। ঠিক আছে, সেই সীমাবদ্ধতাগুলো আমরা একটু দেখে নেব। দেখো সীমাবদ্ধতাগুলো কিরকম আছে। সীমাবদ্ধতা হচ্ছে 2n স্কয়ার সূত্রের প্রথম সীমাবদ্ধতা হচ্ছে, 1 নম্বর হচ্ছে যে 2n স্কয়ার সূত্রের শেষ কক্ষে 8টির বেশি ইলেকট্রন থাকবে না। 8টির বেশি ইলেকট্রন, আমি এভাবে লিখছি, ই দিয়ে লিখছি, E-1 0, এইভাবে লেখা হয়, তাই তো। -1টা হচ্ছে তার আধানটা, আর 0টা হচ্ছে তার ভর, ভরটা খুবই কম, ওই জন্য এর শেষ কক্ষে 8টির বেশি ইলেকট্রন থাকবে না। এটা হচ্ছে ক্রস দিয়ে দিলাম, এটা থাকবে না। আর 2 নম্বর হচ্ছে শেষ কক্ষের আগের কক্ষে 18টির বেশি ইলেকট্রন থাকবে না। শেষ কক্ষের আগের কক্ষে 18টির বেশি ইলেকট্রন থাকবে না, আর শেষ কক্ষে 8টির বেশি থাকবে না। লাস্ট কক্ষ যেটা, সেখানে 8টির বেশি থাকবে না, আর তার আগের কক্ষতে 18এর বেশি থাকবে না। এটা হচ্ছে তোমার 2n স্কয়ার সূত্রের সীমাবদ্ধতা। এইভাবে আমরা এই দুটো সীমাবদ্ধতাকে মেনটেন করে আমরা যে কোনো 1 থেকে 20 অব্দি আমাদের এতটাই দরকার, সেখানে আমরা ইলেকট্রন বিন্যাসগুলো লিখতে পারি। ঠিক আছে, তাহলে আমাদের প্রথম যে মৌলটার ইলেকট্রন বিন্যাস আমরা ধরো বের করতে চাইছি, ধরো আমরা ক্যালসিয়ামের বের করতে চাইছি, ক্যালসিয়াম না, ধরো আমরা প্রথমে সোডিয়ামের বের করতে চাইছি, সোডিয়ামের আমরা জানি ইলেকট্রন বিন্যাস বের করতে গেলে পারমাণবিক সংখ্যা দরকার, যেটা হচ্ছে 11। তাহলে দেখো সোডিয়ামের 11, তাহলে প্রথম কক্ষপথ কে কক্ষপথে, প্রথম কক্ষপথে কটা ধরে, দুটো ধরলো। এল কক্ষপথ সেকেন্ড কক্ষপথে কটা ধরে, 2n স্কয়ার সূত্র অনুযায়ী 8টা, তাহলে 8 আর 2 10, আর একটা বাকি আছে, তাহলে এম সমান এম কক্ষপথে 1টা। তাহলে এটা ইলেকট্রন বিন্যাস যদি কমা দিয়ে আমরা লিখতে হয় এটাকে, তাহলে 2 8 1, 2 8 1 হচ্ছে ইলেকট্রন বিন্যাস। ঠিক আছে, বেশ। এবার ধরে নাও আমরা একটা, এবার এটা সোডিয়ামের হলো, এবার ধরে নাও আমরা একটা কার করবো, ধরে নাও সিলিকনের করছি, সিলিকনের কত, 14, সিলিকনের করছি আমরা, সিলিকন ধরে নাও 14 হচ্ছে পারমাণবিক সংখ্যা। তাহলে কে কক্ষপথে কটা হবে, কে কক্ষপথে দুটো হবে। এল কক্ষপথে কটা হবে, দুটো হলো। এল কক্ষপথে 8টা ধরে, 8 আর 2 10, আর এম কক্ষপথে কটা, আর 4টে বাকি আছে, তাহলে 4। এইভাবে আমরা বের করছি। এবার আমরা ধরে নাও ইলেকট্রন বিন্যাস করবো কার, ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস করবো ধরে নাও, বা পটাশিয়ামেরটা প্রথমে করি। তাহলে পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস করবো 19, পটাশিয়ামের হচ্ছে 19। দেখো কে কক্ষপথে দুটো দিলাম, এল কক্ষপথে কটা দিলাম, 8টা দিলাম। এম কক্ষপথে 8 আর 2 10 হলো, 10টা। আর কতগুলো আছে দেখো, এম কক্ষপথে কটা ধরে, এম কক্ষপথে 18টা ধরে, কিন্তু আমরা বলেছি যে এইটা এখানে কটা ধরবে না, 8টির বেশি ধরবে না লাস্ট কক্ষে, তাহলে এখানে আমরা 8টা লিখবো, 8টা। তারপরে এম কক্ষপথে আমরা কি লিখবো, কে এল এম, তারপরে এন কক্ষপথে আমরা কি লিখবো, 1টা। তাহলে 2 8 8 1, ঠিক আছে, 2 8 8 1, ঠিক আছে, বেশ। তাহলে এইটা হচ্ছে তোমার পটাশিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস। তারপরে আমরা ক্যালসিয়ামের ক্ষেত্রে যদি দেখি, ক্যালসিয়ামে যদি আমরা এখানে লিখি, তাহলে ক্যালসিয়ামের কত হয় তোমার, ক্যালসিয়ামের হয় 20, ক্যালসিয়ামের 20। তাহলে কে ইকুয়াল টু 2, এল ইকুয়াল টু 8, এম ইকুয়াল টু 8, আর এখানে তাহলে এন ইকুয়াল টু 2 হয়ে যাবে। তাহলে দেখো 2 8 8 2, এগুলো যোগ করলে কত হবে, এগুলো যোগ করলে হবে তোমার কত, 2 8 10, 8 18, আর 2 20। ঠিক আছে, এবার তোমরা বলতে পারো যে লাস্ট কক্ষের আগের কক্ষে 18টা বেশি হবে না বলেছিলেন, তাহলে এখানে যদি এখানে যদি 8 প্লাস এখানে যদি 10টা ইলেকট্রন এখানে দিই, দেখো 8 আর 2 10 হয়েছে তো, আর 10টা পড়ে আছে। তাহলে আমি বলেছি লাস্ট কক্ষের আগের কক্ষে 18টা বেশি হয় না, তাহলে এখানে যদি 10টা দিয়ে দিই, তাহলে এটা তো লাস্ট কক্ষ হয়ে যাবে, তাই তো। এখানে যদি 10টাই দিয়ে দিই, তাহলে এটা তো লাস্ট কক্ষ হয়ে যাবে, তাহলে লাস্ট কক্ষে তো 8টার বেশি হয় না। ওই জন্য আমি বললাম যে লাস্ট কক্ষের আগের কক্ষে 18টা বেশি হবে না, আর লাস্ট কক্ষে 8টির বেশি হবে না। ঠিক আছে, এইটা হচ্ছে তোমার কি, এটা হচ্ছে তোমার ইলেকট্রন বিন্যাস গুলো ছিল। এবার আমরা এখানে ডিটেলসে যাবো না, কারণ আমরা কোয়েশ্চেন আনসার করবো এখান থেকে।
কোয়েশ্চেন আনসার যখন করবো তখন আমরা যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসটা সহজে বের করতে পারবো। আমরা এখানে শুধু থিওরি পোর্শনটা ক্লিয়ার করছি। বেশ, এখান থেকে আমাদের আর কতগুলো জিনিস জানার আছে, যেটা হচ্ছে আইসোটোপ, আইসোটোন এবং আইসোবার। এই তিনটে জিনিস আমরা এবার জেনে নেব। আইসোটোপ, আইসোটোপটা আমরা প্রথমে জানবো। আইসোটোপটা আমরা প্রথমে দেখি। আইসোটোপ হচ্ছে আইসোটোপ হচ্ছে বা সমস্থানিক, আইসোটোপ বা সমস্থানিক, এটাকে বলা হয় তোমার বাংলাতে বলা হয় সমস্থানিক। দুটোই মনে রাখতে হবে, আইসোটোপই বেশি দেওয়া থাকে। আইসোটোপ হচ্ছে একই মৌলের বিভিন্ন পরমাণু যাদের পারমাণবিক সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা আলাদা। কি বললাম? একই মৌলের বিভিন্ন পরমাণু যাদের পারমাণবিক সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা আলাদা। স্ক্রিনের উপর তোমরা দেখতে পাবে সংখ্যাটা। একই মৌলের যাদের পারমাণবিক সংখ্যা একই, যেরকম ধরে নাও নাইট্রোজেনের এখানে 7। এবার হ্যাঁ, একটা জিনিস এখানে বলা হয়নি, যে ধরে নাও এটা একটা পরমাণু, এটা ধরে নাও এক্স একটা পরমাণু, ঠিক আছে? এখানে তোমার পারমাণবিক সংখ্যাটাকে লেখা হয় আর এখানে তোমার ভর সংখ্যাটাকে লেখা হয়। এইটা পারমাণবিক সংখ্যা, এটা ভর সংখ্যা। এই গোটাটাকে একটা নিউক্লাইড বলে, নিউক্লাইড বলে, ঠিক আছে? এটা হচ্ছে ডিনোট করা হয় এইভাবে। তো আমরা এবারে যেটা বলছিলাম সেটাতে আসি, যে ধরে নাও নাইট্রোজেনের ধরে নাও 7 পারমাণবিক সংখ্যা আর 14 হচ্ছে ভর সংখ্যা। আর একটা মৌল নিলাম, আর একটা পরমাণু নিলাম নাইট্রোজেনের, যেটা হচ্ছে 7-15। তাহলে দেখো দুজনেরই তোমার পারমাণবিক সংখ্যা কিন্তু একই, দুজনেরই পারমাণবিক সংখ্যা 7, দুজনেই নাইট্রোজেনের পরমাণু, কিন্তু তাদের ভর সংখ্যা আলাদা, ঠিক আছে? ভর সংখ্যা আলাদা। তাহলে ভর সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যা বিয়োগ করলে কি হবে? এইটা হচ্ছে তোমার এ আর এটা হচ্ছে তোমার জেড। তাহলে এ থেকে জেড বিয়োগ করলে কি হয়? আমরা সূত্র জানি যে n ইকুয়াল টু a মাইনাস জেড, n ইকুয়াল টু হচ্ছে a মাইনাস জেড। তাহলে যদি আমরা এ থেকে জেড বিয়োগ করি, তাহলে 14 থেকে 7 বিয়োগ করলে 7, আর এখানে 15 থেকে 7 বিয়োগ করলে 8। তার মানে নিউট্রন সংখ্যা আলাদা। তাহলে যেসব পরমাণু একই মৌলের পরমাণু, তাহলে এটা মনে রাখতে হবে, একই মৌলের পরমাণু ভিন্ন একই পারমাণবিক সংখ্যা কিন্তু ভিন্ন ভর সংখ্যা। আরো এক্সাম্পল কি হতে পারে? আরো এক্সাম্পল কার্বনের C613 আর C614, ঠিক আছে? এই দুটো হতে পারে, 13 আর 14 এই দুটো হতে পারে। বেশ, এভাবে আমরা আরো এক্সাম্পল দিতে পারি। এক্সাম্পল এই দুটো মনে রাখবে তাহলেই হবে, আরো অনেক এক্সাম্পল আছে। বেশ, এবার আমরা আইসোটোপটা হলো, এবার আমাদের জানবো আইসোবার। আইসোবারটা কি? আইসোবার, আইসোটোপ, আইসোটোন, এই তিনটে জিনিস তোমাদের এখানে জানতে হবে। তারপর হচ্ছে আইসোবার। আইসোবারটা কি? আইসোবারটা হচ্ছে ভিন্ন মৌলের ভিন্ন পরমাণু, ভিন্ন মৌলের মানে একই মৌলের নয়। আইসোটোপের সঙ্গে ডিফারেন্সটা হচ্ছে যে আইসোটোপে কি ছিল? একই মৌলের ছিল, এখানে কিন্তু একই মৌলের নয়। যাদের ভর সংখ্যা একই কিন্তু পারমাণবিক সংখ্যা আলাদা মৌল হলে পারমাণবিক সংখ্যা নিশ্চয়ই আলাদা হবে। পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা নির্ণয় করে মৌলটার বিভিন্ন ধর্ম, রাসায়নিক ধর্ম। প্রোটন সংখ্যা চেঞ্জ হলে মৌলটা পাল্টে যায়। ধরো নাও কার্বনের প্রোটন সংখ্যা 6 বা পারমাণবিক সংখ্যা 6, আর এটা যদি একটা প্রোটন বেড়ে যায় তাহলে এটা সঙ্গে সঙ্গে নাইট্রোজেন হয়ে যাবে। তার মানে পারমাণবিক সংখ্যা হচ্ছে মূল ধর্ম বা স্বকীয় ধর্ম বলা যেতে পারে। বেশ, তাহলে আমরা এখানে কি দেখবো? এখানে আমরা তাহলে আইসোবারের এক্সাম্পল কি হবে? আইসোবারের এক্সাম্পল ধরো পটাশিয়াম, এটা হচ্ছে পটাশিয়ামের 1940, আর আর্গনের হচ্ছে তোমার 1840, আর ক্যালসিয়ামের হচ্ছে তোমার 2040। তাহলে দেখো সবার ক্ষেত্রে এখানে এই 40টা এখানে আর কি, কোনো জায়গায় এই সাইডেও লেখা হয়। তাহলে পটাশিয়ামের হচ্ছে 1940, আর্গনের 1840, ক্যালসিয়ামের 2040। তাহলে দেখো সবার কিন্তু ভর সংখ্যা একই, সবার দেখো ভর সংখ্যা 40, সবার কিন্তু এর মানটা এ সমান কিন্তু সবার ক্ষেত্রেই 40, এ মানে ভর সংখ্যা। আর এখানে দেখো পারমাণবিক সংখ্যা, এখানে পারমাণবিক সংখ্যা জেড হচ্ছে 19, এখানে জেড হচ্ছে তোমার 18, এখানে জেড হচ্ছে তোমার কত 20। তাহলে সবার ক্ষেত্রে কিন্তু পারমাণবিক সংখ্যা আলাদা কিন্তু সবার ভর সংখ্যা একই, এবং সবগুলো দেখো ভিন্ন মৌলের পরমাণু। আর্গন, পটাশিয়াম আর ক্যালসিয়াম সবগুলো আলাদা মৌলের পরমাণু। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে যাদের পারমাণবিক সংখ্যা আলাদা কিন্তু ভর সংখ্যা একই, ঠিক আছে, তাদেরকে আইসোবার বলে। কিন্তু এর সঙ্গে আইসোটোপের ডিফারেন্সটা কি? ওখানে একই মৌলের পরমাণু ছিল, পারমাণবিক সংখ্যা একই, ভর সংখ্যা আলাদা। এখানে ভর সংখ্যা একই, পারমাণবিক সংখ্যা আলাদা, পুরো উল্টো ওর থেকে, ঠিক আছে। বেশ, এবার আমরা দেখবো আইসোটোন। আইসোটোনটা আমরা এখানে দেখবো। এবার আইসোটোনটা হচ্ছে আইসোটোনটা হচ্ছে যাদের পারমাণবিক সংখ্যা একই কিন্তু তাদের নিউট্রন সংখ্যা আলাদা, তাদের পারমাণবিক সংখ্যা একই কিন্তু নিউট্রন সংখ্যা আলাদা। যেরকম ফসফরাসের 1531, আর সিলিকনের হচ্ছে তোমার কত 1430, ঠিক আছে।
এখান থেকে দেখো 15 থেকে 31 যদি আমরা বিয়োগ করি তাহলে কত আসবে 16, আর এখানে দেখো 14 সঙ্গে 16 যোগ করলে 30 হবে। তার মানে নিউটন সংখ্যা একই। আমি ওটা কি বললাম, নিউটন সংখ্যা আলাদা বললাম, ভুল বললাম ওটা। নিউটন সংখ্যা একই কিন্তু তাদের পারমাণবিক সংখ্যা বা ভর সংখ্যা আলাদা। দেখো এখানে এটা হচ্ছে, এখানে এ সমান কত ফসফরাসের ক্ষেত্রে, এর ক্ষেত্রে এ সমান কত, এ সমান হচ্ছে 31 আর জেড সমান হচ্ছে 15, তাহলে এন সমান কত 31 মাইনাস 15 সমান হচ্ছে 14, ঠিক আছে, সমান হচ্ছে 16, সরি সমান হচ্ছে 16। আর এখানে এর ক্ষেত্রে এ ইকুয়াল টু হচ্ছে কত 30 আর জেড ইকুয়াল টু কত হচ্ছে 14 আর এন ইকুয়াল টু কত এ মাইনাস জেড, মানে 13 মাইনাস 14 সমান হচ্ছে 16, ঠিক আছে। তাহলে দেখো দুজনের ক্ষেত্রেই এন এর মানটা একই বা নিউটন সংখ্যা একই, কিন্তু এরা ভিন্ন মৌলের পরমাণু। তাহলে ভিন্ন মৌলের পরমাণু যাদের নিউটন সংখ্যা একই কিন্তু তাদের পারমাণবিক সংখ্যা বা ভর সংখ্যা আলাদা, তাদেরকে আমরা কি বলবো, আইসোটোন বলবো, ঠিক আছে। তাহলে আইসোটোপ, আইসোবার, আইসোটোন এগুলো ক্লিয়ার হলো। আমরা কি জানলাম, আইসোটোপ হচ্ছে যাদের পারমাণবিক সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা আলাদা বা নিউটন সংখ্যা আলাদা, সেগুলো একই মৌলের পরমাণু হবে। কার্বনের আর নাইট্রোজেনের উদাহরণ দিয়েছি আমরা। তারপরে আমরা দেখেছিলাম আইসোবার, আইসোবার হচ্ছে যাদের ভর সংখ্যা একই এবং পারমাণবিক সংখ্যা আলাদা, যেরকম ক্যালসিয়াম, পটাশিয়াম দেখেছিলাম আমরা, আর আমরা আর্গন দেখেছি। তারপরে আমরা আইসোটোন শিখলাম, যেটা হচ্ছে ভিন্ন মৌলের পরমাণু যেখানে নিউটন সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা, প্রোটন সংখ্যা আলাদা, ঠিক আছে। তাহলে আইসোটোপ, আইসোবার, আইসোটোন। আইসোটোপটা শুধুমাত্র হচ্ছে একই মৌলের পরমাণু হলে আর বাকিগুলো ভিন্ন মৌলের পরমাণু হলে। তো এটাই ছিল আমাদের পুরোপুরি অ্যাটমিক স্ট্রাকচারের আমাদের জেনারেল কনসেপ্ট। এরপরে আমাদের মোলের ধারণা আছে, কিন্তু মোলের ধারণাটা আমি এর আগেই করিয়ে দিয়েছি, যেটা তোমরা প্লেলিস্ট চেক করলে বা ডেসক্রিপশন বক্সে লিংক চেক করলে তোমরা পেয়ে যাবে। তো এখান থেকে আমরা নেক্সট পার্টে আমরা কি শিখবো, নেক্সট পার্টে আমরা নিউমেরিক্যাল করবো, এখান থেকে কোনো নিউমেরিক্যাল থাকলে এবং সেখান থেকে এমসিকিউ করানো হবে। তো এই ভিডিওটা তোমরা আরেকবার যদি না বুঝতে পারো থিওরি পোর্শনটা, তাহলে আগে থিওরি পোর্শনটা খুব ভালো করে কভার করবে, তারপর তোমরা নিউমেরিক্যাল আর এমসিকিউ এর পার্টটা যেটা আমি আপলোড করবো সেটা দেখবে, ঠিক আছে। ভিডিওটা দেখার জন্য অত্যন্ত ধন্যবাদ, থ্যাংক ইউ।